হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার 1 বেঙ্গলি যে সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়াই রয়েছে। গিরিশচন্দ্র ঘোষের যে ঐতিহাসিক নাটকগুলি রয়েছে, সেই ঐতিহাসিক নাটক সম্পর্কে কিন্তু আজকে সেখান থেকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। গুরুত্ব যে পূর্ণ বিষয়গুলি যে রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আমি আজ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের যে ঐতিহাসিক নাটকগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা। দেখো, প্রথমে বলা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয়। বলছে 19 শতকের বাংলা নাটকে একজন উল্লেখযোগ্য নাট্যকার কিন্তু এই গিরিশচন্দ্র ঘোষ। আমরা দেখব 19 শতকের নাট্য সাহিত্যে বা 19 শতকের নাট্যকার, একজন বিখ্যাত নাট্যকার কিন্তু ছিল এই গিরিশচন্দ্র ঘোষ। কি বলছে যে রঙ্গমঞ্চের প্রয়োজনে তাকে বহু নাটক কিন্তু লিখতে হয়েছে। শুধু নাটক লেখা নয়, রঙ্গমঞ্চের প্রয়োজনে উপন্যাসকেও কিন্তু তিনি নাট্যরূপে কিন্তু রূপান্তরিত করেছেন। মানে আমরা দেখব তিনি রঙ্গমঞ্চের ইতিহাসে শুধুমাত্র নাটক লিখেছেন তা নয়, তিনি বিভিন্ন উপন্যাস রচনা করেছেন এবং সেই উপন্যাসকেও কিন্তু তিনি তার নাট্য সাহিত্যে কিন্তু তিনি নাটকেও কিন্তু আর কি রচনা করেছেন বা নাটকেও কিন্তু তিনি লিখেছিলেন। দেখো, বলছে 19 শতকের জাতীয়তাবাদ চেতনার উন্মেষে বিশেষ প্রবণতা দেখা গিয়েছিল। আমরা দেখব সে 19 শতকের সময় জাতীয়তাবাদ যে রয়েছে, সেই জাতীয়তাবাদ চেতনার উদ্দেশ্যে মানে উন্মেষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বিশেষ প্রবণতা কিন্তু দেখা দিয়েছিল এই নাটকটির মধ্যে দিয়ে। দেখো, বলছে সেই নিমিত্তেই লেখা হয়েছিল ঐতিহাসিক নাটক। তার ঐতিহাসিক নাটকগুলির মধ্যে যেগুলি রয়েছে, এই নামগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এই জায়গাগুলো তোমাদের এক্সামে কিন্তু শর্টে চলে আসে, শর্ট মার্কসে, ঠিক আছে, 1 মার্কসের মধ্যে কিন্তু চলে আসে। দেখো, বলছে যে চণ্ড, যেটা 1890 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে সিরাজউদ্দৌলা, যেটা 1960 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে মীর কাসিম 1906 সালে। তারপরে রয়েছে ছত্রপতি শিবাজী 1907। তারপরে লাস্টে রয়েছে অশোক, ঠিক আছে, 1910 সালে। এই নাটকগুলি কিন্তু তোমরা মনে রাখবে, এই সমস্ত ঐতিহাসিক নাটক গিরিশচন্দ্র ঘোষ কিন্তু রচনা করেছিলেন। দেখো, তারপরে বলা হচ্ছে গিরিশচন্দ্রের প্রথম ঐতিহাসিক নাটক, তার যে প্রথম যে ঐতিহাসিক নাটকটি তিনি লিখেছেন সেই নাটকটির নাম হচ্ছে চণ্ড। দেখো, বলছে এই নাটকের কাহিনী নাট্যকার টডের রাজস্থানের ইতিহাস থেকে সংগ্রহ করেছে। আমরা দেখব টডের রাজস্থানের যে ইতিহাস রয়েছে সেখান থেকে কিন্তু এই নাটকের কাহিনী তিনি সংগ্রহ করেছিলেন। দেখো, বলছে যে গিরিশচন্দ্রের অন্যতম ঐতিহাসিক নাটক, তার একটা অন্যতম বিখ্যাত ঐতিহাসিক নাটকের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা, ঠিক আছে। বলছে দেখো, বাংলার স্বাধীন নবাব সিরাজকে সামনে রেখে তিনি পরাধীনতার যন্ত্রণা কিন্তু ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। কি বলছে, এই নাটক সেকালে বিশেষ জনপ্রিয়তা কিন্তু লাভ করেছিল। আমরা দেখব সেই সময়, ঠিক আছে, সেই সময় বাংলার যে স্বাধীন নবাব ছিল সিরাজ, তাকে সামনে রেখে কিন্তু তিনি যে পরাধীনতার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন সেই তৎকালীন সমাজে বা সেই সময়। বলছে নাট্যকার নিজেই জানিয়েছেন যে আমার সিরাজদৌলা এই জনপ্রিয় হয়েছে শুনিতে পাই, তাহা আমার সৌভাগ্য। মানে এই নাটক যে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল, এটা তার সৌভাগ্য বলে তিনি মনে করেন, তারও ভীষণ প্রিয় ছিল। বলছে হিন্দু মুসলমানের মিলন চেতনার ডাক কিন্তু দিয়েছিলেন নাট্যকার, যা 19 শতকের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখব 19 শতকের সময় যে সমাজটা চলছিল, সেই সময় তিনি তার নাটকগুলি রচনার মধ্যে দিয়ে হিন্দু আর মুসলিমদের যে মিল ঘটাতে কিন্তু তিনি চেয়েছিলেন। দেখো, তাই বলছে সেই চেতনার মিলন চেতনার কিন্তু তিনি ডাক দিয়েছিলেন এবং যা সেই তৎকালীন সময় বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। তাই বলছে দেখো, এখানে তার সেই নাটকেরই কিছু লাইন এখানে উপমা দেওয়া রয়েছে। বলছে, ওহে হিন্দু মুসলমান, এসো করি পরস্পর মার্জনা, এখন ইহ বিস্মরণ পূর্ব বিবরণ, করো সবে মম প্রতি বিদ্বেষ বর্জন। তার কিন্তু সেই নাটকটি থেকে কিছু লাইন কিন্তু এখানে তুলে ধরে দেওয়া হয়েছে। দেখো, তারপরে বলছে গিরিশচন্দ্র ঘোষের মীর কাসিম নাটকটি রচিত হয়েছিল জাতীয়তাবাদ ভাবনা থেকে। আমরা দেখব জাতীয়তাবাদ যে ভাবনা রয়েছে, সেই ভাবনার উন্মেষ ঘটাতে কিন্তু তিনি তার এই যে মীর কাসিম যে নাটকটি রয়েছে, এই নাটকটি কিন্তু তিনি লিখেছেন। তারপরে কি বলছে যে 20 শতকের সূচনায় ব্রিটিশ সরকারের
বঙ্গনীতি, বঙ্গভঙ্গ নীতি, হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ সৃষ্টি, যে চক্রান্ত সৃষ্টি চেয়েছিল, তারই প্রতিবাদ স্বরূপ গিরিশচন্দ্র কিন্তু এই নাটক কিন্তু তিনি লেখেন। আমরা দেখব সেই তৎকালীন সময় যে ব্রিটিশ সরকাররা যে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে একটা বিভেদ, ঠিক আছে, তাদের মধ্যে যে একটা বিবাদ তৈরি করতে চাচ্ছিল, সেটার অবসান ঘটানোর জন্য কিন্তু তিনি তার এই নাটকগুলি লিখেছিলেন, যার মধ্যে দিয়ে তিনি তা হিন্দু মুসলমানদের সমাজের মধ্যে কিন্তু তিনি মিল ঘটাতে চেয়েছিলেন। দেখো বলছে যে ইতিহাসের জগতে গিয়ে বাঙালি পরস্পর মেলবন্ধনের সূত্র যে কত গভীর তা কিন্তু তিনি দেখিয়ে দেন। এরপর গিরিশচন্দ্র লিখেছেন অশোক, এই নাটকটি কিন্তু তিনি লিখেছেন। এই অশোক নাটকটিও কিন্তু তার লেখা। এর আগে কিন্তু আমি সালটা নিয়েও বললাম কত সালে তিনি লিখেছেন, তার যে সমস্ত নাটকগুলি ছিল। আমরা দেখব অশোক নাটকটি দুই রূপে কিন্তু, চণ্ডাশোক আর ধর্মাশোক, দুই রূপে কিন্তু তিনি খণ্ড করে দিয়েছেন এই নাটকটিকে, ঠিক আছে। বলছে অশোক রণনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেছিলেন। আমরা দেখব এই যে অশোক নাটকটি রয়েছে, এর মধ্যে যে অশোক চরিত্র রয়েছে, তিনি কি করেছেন, তিনি হচ্ছে রণনীতি যে রয়েছে এই রণনীতি ত্যাগ করে কিন্তু তিনি ধর্মনীতি কিন্তু গ্রহণ করেছিলেন। দেখো বলছে সেই অশোককে সামনে রেখে নাট্যকার মানবতার মেলবন্ধন কিন্তু গড়ে তুলেছেন। আমরা দেখব মানবতার যে মেলবন্ধন, এই নাটকটিকে কেন্দ্র করে কিন্তু তিনি অশোক চরিত্রকে সামনে রেখে কিন্তু মেলবন্ধন ঘটাতে চেয়েছেন মানবতার। দেখো বলছে যে 19 শতকে গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলি বিশেষ প্রশংসার দাবি রাখে। দেখো পরাধীন ভারতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এই নাটকগুলি যে বিশেষ ভূমিকা নিয়েছিল তা কিন্তু বলার আর আক্ষেপ রাখে না। মানে সেই তৎকালীন সময় জাতীয়তাবাদ চেতনার উদ্দেশ্যে, তারপরে বিভিন্ন ধর্মের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা মিল ঘটানোর উদ্দেশ্যে কিন্তু তার নাটকগুলি কিন্তু বিশেষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল। আজকে তার নাটক সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোকে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।